এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। এত বৃত্তের যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো চিত্রটা যদি আঁকি, চিত্রটা হবে এরকম। এই বৃত্তের কেন্দ্র কত? এখানে এক্স এবং ওয়াই, একটা টার্মও নাই, তো এখানে কেন্দ্র হবে 0,0। বলছে যে একটা যে আঁকলাম, এই যে -4,6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তো যে এর সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখানেও দেখো, আমরা যদি দুইটা বিন্দু সংযোগ করে দেই তাহলে এই রেখাটা এই যে এর উপর লম্ব, এই রেখাটা হবে এই যে এর উপর লম্ব। তো এই রেখাটার ঢাল আমরা বের করতে পারবো। সেই ঢালের উল্টা এবং ঋণাত্মক ঢাল হবে এই রেখার ঢাল, মানে যে এর ঢাল। তো এটা দিয়ে করে ফেলবো, করি। এটাকে একটা অ্যালফাবেট দিলাম ও, এটা দিলাম পি। তো ওপি এর সমীকরণ, ওপি এর ঢাল 6 - 0 - 4 - 0 মানে হচ্ছে -3/2, কাটাকাটি করলে। তো এটা যদি এ আর এটা বি হয়, এ বি এর ঢাল কত হবে? এ বি এর ঢাল হবে 2/3। কেন? এক কথা 100 বার বলতে পারবো না। তো এ বি এর সমীকরণ কি হবে? এ বি এর সমীকরণ হবে y - y1 m x - x1 বা 3y - 18 = 2x + 8 বা 2x 3y টা ওই পাশে নিয়ে গেলাম, -3y -18 টা ওই পাশে নিয়ে গেলাম, প্লাস 18 আর 8 হবে 26 = 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন এই যে একটা সোজাসাপটা অ্যান্সার, সোজাসাপটা কোয়েশ্চেন, তো এটাকে আমরা এখন আর একটু জটিল করব, ঠিক আছে? তো আমি জটিল কেন করাচ্ছি? বিভিন্ন অ্যাঙ্গেলে আমি বোঝানোর চেষ্টা করছি, মানে জিনিসটা আসলে কি, তোমাদের মধ্যে একটা চিন্তা শক্তির বিকাশ করতে যাচ্ছি। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার মতোই কিন্তু বৃত্তের উপরস্থ যে বিন্দু, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ সেম ফরম্যাটই ছিল, সেমভাবে আমরা করছিলাম। x1 y1 এখানে বিন্দু ছিল, এখানে -g, -f ছিল, ঠিক আছে? তো ওইখান থেকে করতে করতে লাস্টে আমরা একটা সমীকরণ পাই, x² + y², এটা ছিল না, x(x1) + y(y1), আমি সূত্রটা বলছি না, লিখলেই বুঝতে পারবা, gx + fy সমান x1² + y1², তারপরে ছিল প্লাস gx1 + fy1, এরকম ছিল। তোমরা একটু মিলিয়ে দেখো। তো এটার জন্য যদি এরকম একটা সমীকরণ আমাদের আসে, সেম জিনিস তো এটাও, এখানে যদি x1 y1 থাকে, এখানে যদি -g - f থাকে, তাহলে সেম ফরম্যাটটা তো এটার জন্য আসবে নাকি? হ্যাঁ, আসবে। আসার পর আমরা যদি এই জায়গাটাতে লিখি x(x1) + y(y1) + gx + gx1 + fy + fy1 সমান x1² + y1² + 2gx1 + 2fy1, হ্যাঁ, প্লাস সি এখানে একটা দিলাম, প্লাস সি এখানে একটা দিলাম। এখন দেখো, যদি এই x1 y1 বিন্দুটা বৃত্তের উপর থাকে, তখন আমরা এই পুরা জিনিসটার মান 0 লিখে দিছি, ঠিক না? আচ্ছা, অথবা এইটুকুর মান আমরা -c লিখে দিছিলাম, তো একই কথা। এখন এই ক্ষেত্রে কি আর x1 y1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত? না, সেহেতু এই জিনিসটা আমরা 0 লিখতে পারবো না। তো এই বড় ফরম্যাটটাই হচ্ছে আমাদের সূত্র। এই যে বৃত্তের যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো, এটা সূত্র হিসাবে আমরা ইউজ করতে পারবো। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, বাম পাশে হচ্ছে বিন্দু দিয়ে ফাটাবো, ডান পাশে হচ্ছে
বৃত্ত সিদ্ধ করব, মানে বাম পাশে স্পর্শকের জন্য যে কাজটা করতাম সেই কাজই করব, ইকুয়ালস টু হবে বৃত্তের সিদ্ধ করার মান, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা এই ফরম্যাটে দেখি তো এই অঙ্কটা মিলে কিনা। তো বিন্দু এই আমাদের যে সমীকরণ হচ্ছে এটা। তো সমীকরণ এটা হলে বিন্দু দিয়ে ফাটালে x ইন্টু -4 প্লাস y ইন্টু 6, এখানে x এবং y এর কোনো টার্ম নাই, আর যে 144 ছিল 144 থাকবে, 144টা আমি বাম পাশে দিয়ে দিলাম, -144 সমান কি হবে, এই বিন্দু দিয়ে এটাকে আবার সিদ্ধ করব। সিদ্ধ কি, x এর জায়গায় x এর মান বসাবো প্লাস y এর জায়গায় y এর মান বসাবো -144, ঠিক আছে। তো এখন বলতে পারো ভাই এখানেও তো 144, ওখানে 144, দেওয়ার দরকারটা কি ছিল? এই যে এখানেও সি রেখে দিলাম, এখানেও সি রেখে দিলাম, মানে একটা সৌন্দর্যের জন্য। কেন? কারণ আমি তোমাকে বাম পাশে বলছি বৃত্তটাকে দেখে তোমার কোনো কিছু মনে রাখা লাগবে না, বৃত্ত দেখে ডিরেক্ট বিন্দু দিয়ে ফাটিয়ে দিবা। ফাটালাম, সি সহই ফাটাবা, ডান পাশে সি সহই তুমি বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করবা। তো এখানে এক্সট্রা কিছু মনে রাখা লাগে না। এখন আমি যদি সিটা বাদ দিয়ে দিই, বলতে হবে বিন্দু দিয়ে ফাটাবা, সি লেখা যাবে না, বিন্দু দিয়ে সিদ্ধ করবা, সি লেখা যাবে না, এত কিছু মনে রাখার দরকার নেই, একটা ফরম্যাট থাকবে। তো এর জন্য লিখলাম। তো আলটিমেটলি তুমি যখন লিখবা তখন এই সি তো কাটা যাবেই। তো এখানে হবে -4x প্লাস 6y সমান এটা কাটা 24, 36, 60 নাকি, বা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই -2x প্লাস 3y সমান 30, মিলল না কেন, 4 4 16, এটা আমি 24 বলছি, 16 আর 36 কত, 52, মিলবে তো অবশ্যই। তো এখানে হবে 26। তো আমি যদি সাজিয়ে লিখি 2x - 3y প্লাস 26 সমান 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝছি। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। আর এতক্ষণ আমরা কি করলাম, স্পর্শকের সমীকরণ। দেখো অনেকটা পার্ট আমরা স্পর্শকের সমীকরণ নিয়ে করেছি। তারপর আমরা এখন জ্যার সমীকরণ দেখলাম। স্পর্শকটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে তখন তো সেটা স্পর্শক থাকবে না, তখন জ্যা হয়ে যাবে, সেই জ্যার সমীকরণ। বুঝতে পারছো আমি কিভাবে সিকোয়েন্স ওয়াইজ আগাচ্ছি? প্রথমে স্পর্শকের সমীকরণ দেখালাম, তারপর স্পর্শকটা যদি একটু উপরে উঠে যায়, তার মানে ছেদ করে ফেলে, তাহলে সেটা হয়ে যাবে জ্যার সমীকরণ দেখলাম। এখন আমরা স্পর্শকের দৈর্ঘ্য দেখব। আর এখন বলতে পারো অনেকে যে স্পর্শকের দৈর্ঘ্য দেখার পর কি আমরা জ্যার দৈর্ঘ্য দেখব? জ্যার দৈর্ঘ্য আমরা দেখব না। কেন? কারণ 3.1-এ জ্যার দৈর্ঘ্য আমরা দেখে আসছি। সো 3.1-এ একটা বৃত্তের অঙ্ক আছে, ওইটা দেখলেই তোমরা জ্যার দৈর্ঘ্যের অঙ্ক পারবা। তো এখন আমরা কি দেখব? স্পর্শকের দৈর্ঘ্য। তো আগে আমি কি করব, একটা অঙ্ক করব, অঙ্ক করার পর আমরা স্পর্শকের দৈর্ঘ্যের দেখব কোনো সূত্র বানানো যায় কিনা। আমি কিন্তু তোমাদেরকে ফার্স্টে অঙ্ক করাচ্ছি, নর্মালি অঙ্ক করাচ্ছি, এরপর কিছু সূত্র দিচ্ছি। যদি তোমরা সূত্র ফলো করতে পারো, আর সূত্র ফলো না করলে তোমরা ডিরেক্ট অঙ্ক করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু এর মাধ্যমে আমি তোমাদের বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করছি। তো এই অঙ্কের স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করব। স্পর্শকটা কোথা থেকে হবে? 1, 3 বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শক। তো বৃত্তটা যদি আগে আঁকি, এই বৃত্তের কেন্দ্র কত? -2, -3, -2, -3, আর 1, 3 বিন্দুটা আমি ধরলাম এই জায়গাটাতে 1, 3। এই বিন্দু থেকে যে স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো এখানে দেখো দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দু দিয়ে আমি খুব সহজেই এই দৈর্ঘ্যটা বের করতে পারি। কিন্তু এটা তো স্পর্শক না, এটা হচ্ছে কেন্দ্র এবং এই বিন্দু সংযোগ রেখার দৈর্ঘ্য। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি একটা স্পর্শক যেটা দৈর্ঘ্য আসলে বের করতে হবে, সেই স্পর্শকটা আঁকি, সেই স্পর্শকের সাথে যেই ব্যাসার্ধটা হবে, সেই ব্যাসার্ধটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো। ব্যাসার্ধটা কত বলো? ব্যাসার্ধটা হচ্ছে √4 + 9 - 4, মানে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ জানি, এই দৈর্ঘ্যটা জানি, এটা পাবো না? পিথাগোরাসের সূত্র। এখন অনেকে বলতে পারে এখানে পিথাগোরাসের সূত্র কেন যাবে? কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের এটা জানি, এই বাহু জানি, এটা বের করতে পারবো। আর এই যে বাহুটা, এটা যদি বের করি তাহলে আমাদের এই বাহুটাই হবে স্পর্শকের
দৈর্ঘ্য। এখন এখানে আমরা পিথাগোরাসের সূত্র দিতে পারি। কেন? কারণ হচ্ছে এই আমরা জানি ব্যাসার্ধ সবসময় স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এই ত্রিভুজটা হবে সমকোণী, আর ত্রিভুজটা যেহেতু সমকোণী সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিতে পারবো। এখানে আমরা এ বিন্দু দিলাম, এটা আমি পি বিন্দু দিলাম, এটা আমি বি বিন্দু দিলাম। তাহলে এপির মানটা আমরা আগে বের করি। এপির মান কত হবে? এপির মান হবে √ দুইটার ডিস্টেন্স 1 + 2 হোল স্কোয়ার প্লাস 3 + 3 হোল স্কোয়ার। এটা হচ্ছে কত? 3 স্কোয়ার মানে 9, এটা হচ্ছে 6 স্কোয়ার 36, 9 + 36 মানে হচ্ছে, আর এইদিকে হচ্ছে 3। তো আমি বলো এখানে অতিভুজকে, অনেকে দেখে মনে করবে এটা অতিভুজ, এটা অতিভুজ না, যেটা 90 ডিগ্রি তার অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এপি স্কোয়ার হবে এবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এখন এর মধ্যে আমাদের স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে বিপি, সমস্যা নেই, অটো বের হয়ে যাবে। এপিকে স্কোয়ার করলে হবে 45, এপিকে স্কোয়ার করলে হবে 9 বিপি স্কোয়ার, বা বিপি স্কোয়ার সমান 36, সুতরাং বিপি সমান 6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটার ক্ষেত্রেও আমি একটা সূত্র বের করার চেষ্টা করব। তোমরা এইভাবে করলেও হবে, সূত্র দিয়ে করলেও হবে, যেটা তোমাদের ইচ্ছা। তো এখন যেটা করব, এই বিন্দুটা আমাদের x1, y1, আমরা এই বিন্দুর মান জানি না, আর এটা হবে আমাদের কেন্দ্র -g, -f, আর এটা হবে r। ঠিক আছে, তাহলে আগে আমরা এপি বের করি। এপি কত হবে? এই দুইটা বিন্দুর দূরত্বের সূত্র x1 + g হোল স্কোয়ার প্লাস y1 + f হোল স্কোয়ার √ x1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস g স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2fy1 প্লাস f স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস g স্কোয়ার প্লাস f স্কোয়ার। এই হচ্ছে আমাদের এপির দৈর্ঘ্য। তো আবার যদি আমরা পিথাগোরাসের সূত্র দিই, এপি স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এপিকে বর্গ করে দিলে রুটটা কাটা চলে যাবে, x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বিপিটাই বের করতে হবে, বিপি স্কোয়ার। এখন বলো এবি স্কোয়ার কত হবে? এবি হচ্ছে আর, আর মানে হচ্ছে আর কে স্কোয়ার করলে হবে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে আমরা কি জানি? আর স্কোয়ার মানে আমরা জানি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তো জি স্কোয়ার কাটা যাবে, সিটাই পাশে চলে আসবে, বা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি সমান বিপি স্কোয়ার। সুতরাং বিপি সমান √ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। তো এই সূত্রটা কি মুখস্থ করব? দেখো আগের যে সূত্রগুলো ছিল সেগুলোও কিন্তু আমি মুখস্থ করতে বলি নাই, বেসিক দিয়ে বা একটা ক্লু দিয়ে মনে রাখতে বলছি। তো এখানেও ক্লু আছে, দেখো তো, যে কোনো একটা বৃত্তকে যদি আমি x1 y1 দিয়ে সিদ্ধ করি তাহলে এই ফরম্যাটটা আসে। তো যে কোনো একটা বৃত্ত যদি দেয়া থাকে এবং একটা বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে, তখন ওই বৃত্তটাকে বিন্দু দিয়ে সিদ্ধ করবা, সিদ্ধ করলে একটা মান আসবে, হ্যাঁ, ওই মানটাকে তখন রুট করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো স্পর্শকের দৈর্ঘ্য কি? বিন্দু বসিয়ে দিব, ঠিক আছে? কোথায় বসাবো? বৃত্তের সমীকরণে। এখন এখানে একটা কথা আমার বলা আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখবা বৃত্তের যে সমীকরণ থাকবে সেই সমীকরণে 2 এরকম দেয়া থাকবে। তো আমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু x1 y স্কোয়ার y1 স্কোয়ার এগুলাতে কিন্তু সহগ নাই।
সো তোমাকে এই সহগগুলো আগে দূর করে নিয়ে আসতে হবে। দূর করার পর তুমি বিন্দু দিয়ে সিদ্ধ করবা। সিদ্ধ বলা যায় না, কারণ হচ্ছে সিদ্ধ তো হবে না, বসানোর পর একটা মান চলে আসবে। এর জন্য আমি এখানে সিদ্ধ কথাটা বলি নাই, বলছি বিন্দু বসিয়ে দিবা বৃত্তের উপর। তো বসানোর পর যে মানটা আসবে অবশ্যই 0 আসবে না, মানটা আসলে √, ওই মানটা তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে। এখন যদি 0 চলে আসে তখন কি করবে? তো 0 চলে আসা মানে এই বিন্দুটা আর এখানে থাকবে না, বিন্দুটা বৃত্তের উপর চলে আসবে। আর বৃত্তের উপর চলে আসা মানে হচ্ছে ওই বিন্দু থেকে কোনো স্পর্শক নাই, সে নিজেই একটা স্পর্শ বিন্দু। সো এটা মাথায় রাখবা। এখন আমরা এই লেকচারটা এখানেই শেষ করব। পরে আরেকটা লেকচার দিব, ওই লেকচারে শেষ। ওই লেকচারে আমি সাধারণ জ্যার সমীকরণ এবং ওই জ্যার সম্পর্কিত কিছু অঙ্ক করব। তো আশা করি ওই লেকচারটা যদি দেখো তাহলে তোমাদের 4.2 ক্লিয়ার হয়ে যাবে।